আমাদেরকে যেই প্রশ্নটা ঐকমত্য কমিশন থেকে দেয়া হয়েছিল সেটা হলো যে নির্বাচনের আগেই জুলাই সনদকে কোনো আইনগত ভিত্তি দেওয়ার একটা কোনো উপায় বা পদ্ধতি আছে কিনা। তো আপনি বুঝবেন যে এটা কিন্তু খুব একটা সহজ প্রশ্ন নয়, এটা বেশ কঠিন প্রশ্ন। কারণ আপনি জানেন যে এখন আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সাংবিধানিক পরিস্থিতির মধ্যে আছি। কারণ আমাদের সংবিধান অংশ তো আছে, আবার অংশ তো নাই। কারণ 5ই অগাস্টের পরে যখন শেখ হাসিনা সরকার পালিয়ে গেল, তখন তো দেশে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছিল, এবং ওই শূন্যতার প্রেক্ষিতে প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠিত হয়। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে কিন্তু আমাদের সংবিধানে কোনো কিছু নেই। সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটা কিন্তু বাতিল হয়ে গিয়েছিল। সুপ্রিম কোর্ট একবার বাতিল করেছে ত্রয়োদশ সংশোধনী মামলায়, তারপরে আবার পঞ্চদশ সংশোধনীতে এটা বাতিল হয়ে গেছে। এমনকি ওনারা যেই শপথটা নিয়েছিলেন, যেই কথাগুলো বলে ওনারা শপথ নিয়েছিলেন, এটা সংবিধানের অংশ ছিল। উপদেষ্টাদের শপথ নেয়ার কথাগুলোর ভিত্তিতে ওনারা শপথ নিয়েছিলেন, কিন্তু ওইটাও কিন্তু আপনার পঞ্চদশ সংশোধনী দিয়ে ওই শপথের যেই ফর্ম সেটাও বাতিল হয়ে গিয়েছিল। কাজে একটা কথা যে বারবার ওনারা বলেন যে ওনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, এটা ঠিক না। কারণ ওনারা যেই ভাষায় যে কথা বলে শপথ নিয়েছেন ওটা আর সংবিধানের অংশ ছিল না 8ই অগস্ট 2024 সালে। তবে আমার এই কথাগুলোর অর্থ এই না যে এই সরকার অবৈধ বা অসাংবিধানিক। এই সরকার বৈধ এবং সাংবিধানিক, কিন্তু এর বৈধতা এবং সাংবিধানিকতার ভিত্তিটা আমাদের লিখিত সংবিধানের ভিত্তিতে নয়, এটা সংবিধানের আরও বৃহত্তর ধারণা এবং নীতি, সাংবিধানিক নীতিমালার ভিত্তিতে। সেটার প্রধান একটা উৎস হলো জনগণের আকাঙ্ক্ষা এবং সাংবিধানিক শূন্যতা পূরণের জন্য প্রয়োজনীয়তা। কারণ আমাদের দেশ তো ধরেন 5 থেকে 8 তারিখ কোনো সরকারবিহীন ছিল, এবং একটা দেশ, আমাদের দেশ তো একটা সরকারবিহীন থাকতে পারে না। সরকারবিহীন থাকলে তো দেশটা একটা ব্যর্থ দেশে পরিণত হতে পারে, এবং নানা ধরনের নিরাপত্তা শঙ্কার বিষয় আছে। কাজেই আমাদের একটা সরকার গঠন করার প্রয়োজন ছিল, এবং এই গঠনটা হয়েছে অন্য লিখিত সংবিধানের বাইরের সাংবিধানিক নীতিমালার আলোকে। যেমন একটা প্রয়োজনীয়তার নীতি, যে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হলে এটাকে পূরণ করতে হবে, এটার সাংবিধানিকতার ভিত্তি। আর সবচেয়ে বড় ভিত্তি হলো জনগণের আকাঙ্ক্ষা। জনগণ চেয়েছে যে একটা সরকার দায়িত্ব নিক, প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা সরকার দায়িত্ব নিক, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। তো এটা বলার কারণ হলো এই যে আমাদের সংবিধান কিন্তু এখন পুরোপুরিভাবে যে সব কিছু সংবিধানের কাজ করছে তা না। সংবিধানের নির্বাহী বিভাগ সংক্রান্ত অংশটা সম্পূর্ণ অকার্যকর আছে, কিন্তু অনেকগুলো জিনিস আমরা সংবিধান অনুযায়ী করছি। সেটা এভাবে বলা যায় যে জনগণ চাইছে বলে সেটা এভাবে করছি। যেমন প্রফেসর ইউনূসের সরকার সাংবিধানিক, কারণ জনগণ বলছে আমরা আপনাদেরকে চাই, আমরা চাই আপনারা দায়িত্বে থাকুন, আপনারা নির্বাচন করুন, জনগণ রাজনৈতিক দল। এই যে মানুষের চাহিদার ভিত্তিতে এটার বৈধতা, সাংবিধানিকতা তৈরি হচ্ছে। তো আমাদের এই সংস্কারের বিষয়টাও কিন্তু ওই কনটেক্সট থেকে দেখতে হবে। কিন্তু তাহলে 106-এর কাছে কেন, মানে কেন পরামর্শ চাই? 106-এর পরামর্শ কিন্তু এই সরকার চায়নি। 106-এর পরামর্শ কিন্তু এই সরকার গঠিত হওয়ার আগে চাওয়া হয়েছে। হ্যাঁ, এটাও খেয়াল রাখবেন। আবার আরেকটা হলো এই 106-এর কিন্তু বিষয়ে অনেকগুলো প্রশ্ন আপনি উত্থাপন করতে পারেন। এক হলো যে 106টা কিন্তু একটা আদালতের পাবলিক প্রসিডিংস, হ্যাঁ, এবং এটা একটা জনগণের জন্য উন্মুক্ত প্রসিডিংস হওয়ার কথা, এবং জনগণ চাইলে এই প্রসিডিংসের আদেশের সার্টিফাইড কপি পাওয়ার কথা। আমি বহুবার চেষ্টা করে এই 106-এর আদেশের সার্টিফাইড কপি পেতে ব্যর্থ হয়েছি। এমনকি আমি 2 সপ্তাহ আগেও চেষ্টা করেছি, এটার কোনো সার্টিফাইড কপি পাওয়া যায় না। কিন্তু আপনি আদালতের যে কোনো রায়ের আপনি একজন নাগরিক হিসাবে গিয়ে একটা সার্টিফাইড কপি আনতে পারেন, এটা আনা যায় না। এটা হলো এটার প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যাটা হলো এটা কোন পরিস্থিতিতে এটা দেয়া হয়েছিল। এমন একটা পরিস্থিতিতে যখন আমি যদি খুব নমনীয় একটা শব্দ ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের অ্যাপিল বিভাগ এক জায়গায় রিফিউজ নিয়েছিলেন, এক জায়গায় আশ্রয় নিয়েছিলেন। একরকম বলা যায় তারা সুপ্রিম কোর্ট ছেড়ে চলে গিয়েছিলেন আমাদের আপিল বিভাগ।
আপনি যদি আমাদের সংবিধান দেখেন, সংবিধানে বলবে যে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি নিয়ে গঠিত হবে। তো যেইখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার সহযোগী সবচেয়ে সিনিয়র বিচারপতিদেরকে নিয়ে সুপ্রিম কোর্ট ত্যাগ করে প্রস্থান করে এক জায়গায় আশ্রয় নিয়েছেন, সেই ক্ষেত্রে তো 5ই আগস্ট তারিখে আমাদের সুপ্রিম কোর্টও ছিল না। এরকম একজন নন এক্সিস্টেন্ট সুপ্রিম কোর্ট কিভাবে একটা 106-এর মতামত দিতে পারে, এটা দ্বিতীয় প্রশ্ন। এবং সবচেয়ে বড় কথা হলো 106-এ সুপ্রিম কোর্ট কি মতামত দিয়েছে তার উপর এই সরকারের বৈধতা নির্ভর করে না। কারণ এই সরকারের বৈধতা নির্ভর করে, আমি যেটা বলছিলাম, ভিন্ন ভিন্ন বৃহত্তর সাংবিধানিক রীতিনীতি, এগুলো অলিখিত, এগুলো সুপ্রিম কোর্টের বিভিন্ন সিদ্ধান্ত এবং জনগণ কি মেনে নিচ্ছে এবং সত্যিকার অর্থে সরকারকে আমরা মানছি কিনা, চাইছি কিনা, বলছি কিনা আপনারা দায়িত্বে থাকুন, তার উপর নির্ভর করে। 106 সুপ্রিম কোর্ট কি বলল সেটার উপর নির্ভর করে না। এবং 106 দিয়ে তো ওনারা বলে দিতে পারেন না এটা কতদিন এই সরকার থাকবে, এটা কিভাবে ওত নিবে। ওতের কথা আমি আগেই বললাম, যেই ডকুমেন্টের ভিত্তিতে ওনারা ওত নিয়েছেন এটা সংবিধানের অংশই ছিল না 8 তারিখে। কাজেই এই সরকারের বৈধতার ভিত্তি ভিন্ন। এই সংবিধানের লিখিত সংবিধানে সাদা বইয়ের ভিত্তিতে এই সরকারের সাংবিধানিকতা ব্যাখ্যা করা অসম্ভব। এই সরকারের বৈধতা ব্যাখ্যা করতে হবে মানুষের আকাঙ্ক্ষা এবং তার আগে বিপ্লব, জুলাই বিপ্লব বলেন বা গণ অভ্যুত্থান বলেন, সেটাতে মানুষের যে ত্যাগ, 1000-এর মতো মানুষের যে মৃত্যুবরণ, হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি হারানো, হাজার হাজার মানুষের পঙ্গুত্ব বরণ করা, তার থেকে উদ্ভূত জনগণের আকাঙ্ক্ষাই হলো এই সরকারের বৈধতা এবং সাংবিধানিকতা। তো এটা বলার একটা কারণ এটা যে আমরা যখন আমাদেরকে বলা হলো যে জুলাই সনদ এটাকে নির্বাচনের আগেই বাস্তবায়ন করার কোনো একটা পদ্ধতি বের করা যায় কিনা, তখন আমরা একই ধরনের ধারণার উপর নির্ভর করেছি। যেই সমস্ত ধারণা বর্তমান সরকারকে বৈধতা এবং সাংবিধানিকতা দেয়, সেই সমস্ত ধারণার ভিত্তিতে জুলাই সনদের এক ধরনের বৈধতা, সাংবিধানিকতা তৈরি হতে পারে। এই জন্যই আমি আপনাকে এত বিস্তারিতভাবে এই ব্যাকগ্রাউন্ডটা বললাম। এবং আমি আরেকটা বলেছিলাম যে যেই প্রশ্নটা আমাদেরকে দেয়া হয়েছিল এটা সহজ প্রশ্ন না। আপনাকে যদি বলা হয় যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে এটার সহজ উত্তর হলো আপনি একটা নির্বাচন করেন, নির্বাচন করে আপনি গণপ্রতিনিধিদের মাধ্যমে সংসদ গঠন করেন, তারপর সেই সংসদে আপনি প্রয়োজনীয় সংস্কার করেন। এটা হলো সহজ প্রশ্নের সহজ উত্তর, যে কিভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করা যায়। কিন্তু আমাদের প্রশ্নটা সেটা ছিল না। আমাদের প্রশ্ন ছিল যখন নির্বাচনের আগেই এটাকে বাস্তবায়ন করা যায় কিনা। তো নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হলে আপনার কাছে জনপ্রতিনিধিও নাই, সংসদও নাই, এবং আপনার সাংবিধানিক বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতাও নাই। আপনার এখন বর্তমান পরিস্থিতিতে আমি যেটা বলছিলাম যে সংবিধানটা এখন এমনভাবে আছে যে এটা অংশত অকার্যকর এবং অংশত কার্যকর। অংশত কার্যকর এই কারণে যে কতগুলো জিনিস আমরা মেনে চলছি, যেহেতু এটা এতদিন ধরে আমরা মেনে আসছি এবং অনেকগুলো জিনিসের এটা সমাধান দিতে পারে। যেমন 102 অনুচ্ছেদে আপনি সুপ্রিম কোর্টে আপনার মৌলিক অধিকার রক্ষার জন্য মামলা দায়ের করতে পারেন এবং হাজার হাজার মামলা গত 1 বছর ধরে হয়েছে। কাজে আমরা 102 অনুচ্ছেদ ব্যবহার করছি। সেরকম আপনি যদি আইন প্রণয়নের কথা বলেন তাহলে 93 অনুচ্ছেদে অধ্যাদেশ প্রণয়ন করা যায় এবং এই সরকার অনেক অধ্যাদেশ করেছেন। কাজেই ওটা একটা আইন প্রণয়নের ক্ষমতা আছে 93 অনুচ্ছেদ। কিন্তু 93 অনুচ্ছেদে আপনাকে সুস্পষ্টভাবে বলা আছে যে 93 অনুচ্ছেদ ব্যবহার করে আপনি সংবিধানের কোনো ধরনের সংশোধনী করতে পারবেন না। কাজেই আপনি জুলাই সনদের যে সমস্ত বিষয়গুলো সংবিধান বিষয়ক, সেটার ক্ষেত্রে আপনি 93 অনুচ্ছেদ ব্যবহার করতে পারছেন না। সেটার জন্য আপনার ব্যবহার করতে হবে 142 অনুচ্ছেদ। কিন্তু 142 অনুচ্ছেদ ব্যবহার করতে হলে আপনার সংসদ লাগবে, সেটা তো নাই। কাজে এই পরিস্থিতিতে আমাদেরকে একটা সমাধানের কথা বলা হলো। তখন আমরা সেই বৃহত্তর যেই নীতিমালার আলোকে বর্তমান সরকারকে বৈধ এবং সাংবিধানিক বলা যায়, আমরা সেই বৃহত্তর ধারণার ভিত্তিতে জুলাই সনদকে বৈধতা দেওয়ার চিন্তা করেছি এবং সেই চিন্তা থেকে আমরা বলেছি যে এই যে বৃহত্তর একটা সাংবিধানিক শূন্যতার
ধারণা এবং সাংবিধানিক শূন্যতা পূরণ, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা সরকার গঠন করা, এটার ভিত্তি হলো এই যে বিপ্লব পরবর্তী জন আকাঙ্ক্ষা। এবং সেই বিপ্লব পরবর্তী জন আকাঙ্ক্ষাটা আমরা দেখলাম যে জুলাই ঘোষণায় এটা লিপিবদ্ধ হয়েছে। এবং জুলাই ঘোষণার 19 অনুচ্ছেদে সম্ভবত আমি ভুল না করলে সেখানে বলা আছে যে এই যে আমি আপনাকে যে কথাগুলো বললাম, যে অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় সরকারের বৈধতা এবং সরকারের সাংবিধানিকতার বিষয় এবং সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এটা 19 অনুচ্ছেদে এ ধরনের একটা বর্ণনা আছে। এবং 22 অনুচ্ছেদে জনগণের সংস্কার আকাঙ্ক্ষার কথা আছে। কাজে এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাকে বললাম, যে বিপ্লব পরবর্তী শূন্যতা, তার থেকে সৃষ্ট সাংবিধানিক প্রয়োজনীয়তা, সেটার একটা প্রতিফলন আমরা জুলাই ঘোষণায় দেখতে পাই। তার উপরে জুলাই ঘোষণায় আমরা এটাও দেখতে পাই যে জনগণ সংবিধান সংস্কারের একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। কাজেই আমরা এই বৃহত্তর প্রেক্ষাপটে আমরা মনে করেছি যে এই জিনিসগুলোর ভিত্তিতে বর্তমান সরকার একটা সাংবিধান আদেশ দিতে পারে সংবিধান বিষয়ক সংস্কারগুলোর ব্যাপারে। কিন্তু সেখানে আবার আরেকটা সমস্যা যেটা হতে পারে সেটা হলো যে যদি সবাই একমত হতো, সবাই বলতো যে ঠিক আছে, এই সরকারের যেই বৈপ্লবিক সাংবিধানিক ভিত্তি, তার ভিত্তিতে তারা যেই আদেশ দিবেন এটা আমরা সবাই মেনে নিচ্ছি, সেটা তখন একরকম হতে পারতো। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ভিন্ন মত আছে, কেউ বলছেন এটা দেয়া যাবে, কেউ বলছে দেয়া যাবে না। আবার আমরা যদি ধরে নেই যে বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে এবং জুলাই ঘোষণার আলোকে বর্তমান সরকারের এক ধরনের এখতিয়ার আছে, তখন প্রশ্ন হলো এই এখতিয়ারটা কীরকম, সেটা একটা প্রশ্ন দাঁড়ায়। যে এই এখতিয়ারটা কি শুধুমাত্র সরকার পরিচালনা করা এবং দেশের গভর্নেন্সের জন্য যে সমস্ত প্রয়োজনীয় কাজ আছে অর্থনৈতিক সামাজিক, সেগুলো করা এবং একটা নির্বাচন করা এবং বিচার করা, সেইটুকু, নাকি এটা আরও ব্যাপক? এটা কি সংস্কারও এই সরকারের এই ক্ষমতার মধ্যে পড়ে কিনা? তারপরে হলো এই সরকারের এই ক্ষমতার গভীরতা কতটুকু? এটা কি শুধুমাত্র আইনি সংস্কার ভিতরে সীমাবদ্ধ, নাকি আরও গভীর সংস্কার সরকার করতে পারে? তো এখানে আপনি খেয়াল করে দেখবেন যে আমি দুটো কথা বলছি, যে সরকারের এক ধরনের অথরিটি আমরা জনগণ হিসাবে মেনে নিয়েছি, কিন্তু এই অথরিটির ব্যাপকতা কতটুকু এবং গভীরতা কতটুকু, এটার ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও মতভিন্নতা আছে, আমি নিশ্চিত যে জনগণের মধ্যেও আছে। অনেকে মনে করবেন যে এই সরকারের ক্ষমতা এত ব্যাপক এবং এত গভীর যে ওনারা সাংবিধানিক সংস্কারও করতে পারেন, কেউ কেউ এটা মনে করবেন। কেউ কেউ মনে করবেন যে এই সরকারের ক্ষমতা বা এখতিয়ারের ব্যাপকতা এবং গভীরতা এত নয় যে ওনারা সাংবিধানিক সংস্কার করতে পারবেন, ওনারা হয়তো অধ্যাদেশ জারি করতে পারবেন। কাজে এখানে তো দ্বিমত এবং বিতর্কের বিস্তর সুযোগ আছে। সেই কারণে আমরা চিন্তা করেছি যে সরকার যদি একটা সাংবিধানিক আদেশও জারি করে, এটার বৈধতা নিয়ে বিতর্ক এবং ভিন্ন মতের অবকাশ থাকবে। কাজেই আপনাকে সরকার আদেশ এরকম জারি করলেও যেহেতু বিতর্ক এবং ভিন্ন মতের বিষয় আছে, কাজে এই জিনিসটাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। যেহেতু জনগণ হচ্ছে শুধুমাত্র সব ক্ষমতার মালিক না, জনগণ দেশেরও মালিক এবং জনগণ সংবিধানেরও মালিক। জনগণ চাইলে সংবিধানের আমূল পরিবর্তনও করতে পারেন। কাজেই যেহেতু সরকারের ক্ষমতার ব্যাপকতা এবং গভীরতা নিয়ে প্রশ্ন, বিতর্ক, ঐক্যমতের অভাব হতে পারে, সেহেতু সরকার একটা সংবিধান আদেশ দিলেও এটাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, না হলে এটা গ্রহণযোগ্য হবে না। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলেছি সংবিধান আদেশ প্রথমে হবে, তারপরে গণভোট হবে। এবার আমি জানি না আপনাকে বোঝাতে পেরেছি কিনা যে আমাদের এই জিনিসটা বলার পেছনে চিন্তাটা কি ছিল। কাজে এই দুটো চিন্তা থেকে আমরা এটা বলেছি। আর শুরু থেকে আমরা যখন এই কিভাবে এটাকে নির্বাচনের পূর্বেই এক ধরনের আইনি ভিত্তি দেয়া যায় আলাপ করছিলাম, তখন আমরা 106 অনুচ্ছেদের অধীনে আপিল বিভাগের থেকে মতামতের কথাও চিন্তা করেছিলাম।
তো এটা আমরা প্রথম দিকে আমরা আমাদের আলাপে বেশ প্রমিনেন্ট ভাবে ছিল, কিন্তু শেষ দিকের আলাপে এসে আমরা এটাকে একটু কম গুরুত্ব দিয়েছি। তো তার পিছনে একাধিক কারণ ছিল। একটা কারণ হলো যে আলটিমেটলি আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করা হবে কিনা, কিভাবে করা হবে, এটা একটা রাজনৈতিক বিষয়, এবং এই রাজনৈতিক বিষয় আমাদের কাছে মনে হয়েছে কোর্টের কাছে ঠেলে দেওয়াটা ঠিক হবে না। এবং আমি আরও এটাও বলেছিলাম যে আমরা তো সংস্কারের কথা বলছি, এবং আপনারা জানেন যে গত 15-16 বছরে আমরা একটা জিনিস খুব হরহামেশা যেটা দেখতাম, যে রাজনৈতিক জিনিস কোর্টের ঘাড়ে চাপিয়ে দেওয়া হতো। যেমন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে কিনা, এটা কোর্টের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। এরকম অনেক আরও কিছু, প্রতিকৃতি প্রদর্শন করা হবে কিনা, অনেক কিছুই কিন্তু কোর্টের উপর চাপিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক বিষয়। তো আমরা এখন সংস্কারের কথা বলে আমরাই যদি আবার একটা রাজনৈতিক বিষয় নিয়ে কোর্টের কাছে যাই, এটা হয়তো ঠিক হবে না, এটা একটা চিন্তা ছিল। তারপর আরও একটা চিন্তা ছিল যে কোর্টের কাছে আপনি আইনগত প্রশ্ন নিয়ে যেতে পারেন। এখানে একটা বড় রিফর্মের জিনিস আছে, যেটার মধ্যে অনেক একটা রাজনৈতিক বিষয় মূলত, কাজে এটা নিয়ে 106 অনুচ্ছেদে যাওয়াটা হয়তো ঠিক হবে না। তারপরে আরও একটা বিষয় ছিল যে 106 অনুচ্ছেদ কিন্তু সাদা বইয়েরই একটা অনুচ্ছেদ, কাজে আপনি 106-এর ভিত্তিতে যদি আদালতের কাছে যান, আদালতকে ওই সাদা বইয়ের ভিত্তিতেই প্রশ্নের জবাব দিতে হবে। কিন্তু আমি যেটা বলছি, জুলাই সনদ কিন্তু সম্পূর্ণভাবে আমাদের এই সাদা সংবিধান বইয়ের ভিতরের বিষয় না, কারণ আমরা সংবিধানের অনেক মৌলিক পরিবর্তন করতে চাচ্ছি যেগুলো এই বইয়ের বাইরে। কাজেই 106-এ কীভাবে অ্যাপিল বিভাগ একটা মতামত দিতে পারবে, সেটাও একটা প্রশ্ন ছিল। তো এই সমস্ত কারণে আমরা এটাকে একটু কম গুরুত্ব শেষের দিকে দিয়েছি। কিন্তু পরবর্তী রাজনৈতিক দলগুলোর সাথে সর্বশেষ আলোচনায় আমরা যেটা দেখলাম, যে একটা বড় রাজনৈতিক দল মনে করছে যে আপিল বিভাগেরও একটা মতামত নেওয়া যেতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টা আবার বিবেচনা করে আমরা চিন্তা করছি যে জুলাই সনদের পুরোটা না, বা জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটা আইনগত প্রশ্ন নিয়ে আদালতের কাছে যাওয়া যায় কিনা 106 অনুচ্ছেদে। যদি সেটা করা যায় তাহলে আমরা যে তিনটা জিনিস বললাম, এই তিনটাকেই আমরা ইন্টিগ্রেট করতে পারবো, সমন্বয় করতে পারবো। যে আমরা তো সংবিধান আদেশ, গণভোটের কথা আগেও বলছিলাম, কিন্তু এখন আমরা এই দুটোর মাঝামাঝি অবস্থায় প্রথমে সংবিধান আদেশ জারি হয়ে ওই আদেশের ব্যাপারে আপিল বিভাগের একটা মতামত নেওয়া, এবং ওই মতামতের ভিত্তিতে গণভোট আয়োজন করা। এতে করে আমার ধারণা সব রাজনৈতিক দলগুলোর চাহিদা আমরা একটা সুপারিশের মধ্যে অ্যাকোমোডেট করতে পারবো, এবং এর ফলে হয়তো এটার গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। এবং আমি আবার আমার প্রথমের কথায় ফিরে যাই, যে এই সলিউশনগুলো আমরা বলছি, এবং আমি জানি যে অনেক সমালোচনা হচ্ছে। ওই সমালোচনাগুলো যা আমিও আমার ওই সমালোচনাগুলো করতে পারতাম, কারণ ওটা হলো সহজ বিষয়, যে আপনি নির্বাচন করেন, গণপ্রতিনিধিরা আসুক, তারা ঠিক করবেন। কিন্তু আমাদেরকে তো সেই প্রশ্ন দেয়া হয় নাই, এবং আমরা সহজভাবে বলে দিতে পারতাম যে এই প্রশ্নের উত্তর নাই, কিন্তু আমরা সেটা চাই নাই। কারণ আপনি জানেন যে আপনাকে মানতে হবে যে দেশে কিন্তু বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে একটা আপনার সাস্টেইনেবল এবং একটা উপযোগী পরিবর্তনের একটা খুবই গভীর আকাঙ্ক্ষা কিন্তু আছে, যে আমরা দেশে শাসন ব্যবস্থায় একটা মৌলিক পরিবর্তন চাই, আমরা আগের মতো চাই না। এবং সেই পরিপ্রেক্ষিতে আমার ধারণা তরুণ প্রজন্মের মধ্যে এই আকাঙ্ক্ষাটাও আছে যে এটা পরবর্তী সংসদের কাছে সম্পূর্ণভাবে ফেলে রাখলে তো এটা হয়তো অনিশ্চয়তার দিকে যেতে পারে। কাজেই আমরা সেই কনটেক্সট থেকে আমরা একটা সমাধান, সৃজনশীল সমাধান বের করার চেষ্টা করেছি, যে আমরা এখন কিছুটা কাজ এগিয়ে রাখলাম, আমরা একটা সাংবিধানিক আদেশ করলাম, আমরা পরবর্তী নির্বাচনের সময় একটা গণভোট করলাম, সেই গণভোটে যদি জনগণ সংখ্যাগরিষ্ঠভাবে হয়তো বিপুলভাবে সংস্কারের পক্ষে বলেন, তখন পরবর্তী নির্বাচিত সংসদের পক্ষে এগুলো অগ্রাহ্য করা কঠিন হয়ে যায়। এবং আরও একটা যুক্তিতে আমরা সংবিধান আদেশ এবং গণভোটের বিষয়ে বলেছি,
সেটা হলো আপনি জানেন যে সংবিধান সংশোধন করতে হয় 142 অনুচ্ছেদে সংবিধানের। তো আপনি যেহেতু এই দিকে রিপোর্ট করেন, আমি ধরে নিচ্ছি আপনি এগুলো জানেন। তো 142-এ সংবিধান সংশোধনের যেই ক্ষমতা, এটা কিন্তু সীমিত। এই ক্ষমতা প্রয়োগ করে আপনি সংবিধানের মৌলিক বিষয় পরিবর্তন করতে পারেন না। এবং এই এই 142-এর অনুচ্ছেদ ব্যবহার করে মৌলিক বিষয় পরিবর্তন করা হয়েছে বলে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট অনেক সংশোধনী বাতিল ঘোষণা করেছেন। 8ম সংশোধনী, 5ম সংশোধনী, 6ষ্ঠ সংশোধনী, দুঃখিত 7ম সংশোধনী, ষোড়শ সংশোধনী এবং সর্বশেষ পঞ্চদশ সংশোধনী। তো এগুলো আমাদের কোর্ট বাতিল করেছেন এই কথা বলে যে এর মাধ্যমে মৌলিক পরিবর্তন করা হয়েছে। তো আমরা এখন এই কাজটাকে, এই সংস্কারের কাজটাকে আমরা সাংবিধান আদেশ গণভোটের মাধ্যমে যদি এগিয়ে না রাখি, শুধুমাত্র পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেই, তখন সংসদ এটা পরিবর্তন করলে আদালত কিন্তু বলতে পারে যে আপনারা হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করে অথবা 2 কক্ষ বিশিষ্ট সংসদ করে অথবা আরও অন্যভাবে সংবিধানের মৌলিক পরিবর্তন করেছেন, কাজেই এই পরিবর্তনগুলো অবৈধ। তখন দেখা গেল যে আমাদের এই পুরো সংস্কার প্রক্রিয়া কিন্তু আদালতের মাধ্যমে অবৈধ ঘোষিত হয়ে গেল। কিন্তু আমরা যদি এখন এই প্রক্রিয়াটা শুরু করি, একটা গণভোট করি, তখন আমরা আদালতকে বলতে পারবো যে এটা তো জনগণের অভিপ্রায়, কাজে আদালত এটাকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে না। কাজে সেই দিক থেকেও আমরা মনে করেছি যে আমাদের যে প্রস্তাব আমরা দিয়েছি, প্রথম দৃষ্টিতে মনে হতে পারে যে এটা খুবই র্যাডিক্যাল, হ্যাঁ, এটা সম্পূর্ণ সংবিধানের বাইরে গিয়ে, কিন্তু আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েছি। এখানে একটু শঙ্কা করছেন জনগণের কাছে তো যেতেই হবে, আপনি জনগণেরকে ছাড়া আপনি এই মৌলিক সংস্কার করতে পারবেন না। তো জনগণের কাছে গণভোটের মাধ্যমে যাওয়া শ্রেয়তর হয়তো এই কারণে, কারণ জনগণ যদি এটার পক্ষে রায় দেন তাহলে আদালত এটাকে অবৈধ ঘোষণা করতে পারবে না। কিন্তু একটা সংসদের মাধ্যমে করলে এই রিস্কটা তো থাকবেই, কারণ আমাদের অতীতে অনেক সংশোধনী কিন্তু অসাংবিধানিক ঘোষিত হয়েছে। আপনি বলছেন যে বা আমরা সবাই মনে করছি না যে এটা হওয়া উচিত একটা গণভোট, কিন্তু আদালত যদি মনে করে যে গণভোটের প্রয়োজন নেই, পরবর্তী সংসদে এটা করতে পারে, তখন সেক্ষেত্রে সংকট তৈরি হবে। সেটা সংকট তো অবশ্যই তৈরি হতে পারে, এবং এই সমস্ত বিবেচনা থেকেই আমরা ভেবেছিলাম যে আমি যদি, যারা সর্বময় ক্ষমতার মালিক জনগণ এবং যারা দেশের সংবিধানের সব কিছুর মালিক, সেই জনগণের কাছে যদি আমরা গণভোটের জন্য যাই, তাহলে আমাদের আর আদালতের কাছে 106 নিয়ে যাওয়ার প্রয়োজন তো নেই। সেই জন্যই আমরা কিন্তু 106টা আমরা আমাদের সর্বশেষ যে সুপারিশ, তাতে 106টাকে আমরা একটু কম গুরুত্ব দিয়েছি। যেমনটা আমি আপনাকে বলছিলাম যে আমি যেখানে জনগণের কাছেই যাচ্ছি, সেখানে আমার তো আদালতের কাছে দেওয়ার দরকার নেই, জনগণ সবার উপরে। কিন্তু এখন এটা যেহেতু একটা চাহিদা আমরা দেখছি, আমরা ভাবছি এটাকে হয়তো ইন্টিগ্রেট করলে যদি আমাদের সুপারিশটা অ্যাকসেপ্টেবল হয়, কারণ আমরা চাই যে একটা সমাধান হোক, এবং যেহেতু আইনি কাঠামোর একটা প্রয়োজনীয়তা দাবি উঠেছে, কাজেই এটাকে একটা সমাধান বের করা। এবং আমার ধারণা আলোচনার মাধ্যমে অগ্রগতিও কিন্তু হচ্ছে। প্রথম দিকে আপনি হয়তো যদি খেয়াল করেছেন দেখবেন যে বিএনপি সম্পূর্ণভাবে এটার বিরোধী ছিলেন। বিএনপি বলেছিলেন যে এটা পরবর্তী সংসদই করবে, কিন্তু এখন ওনারাও কিন্তু একটু ফ্লেক্সিবল হয়েছেন, ওনারা আগের অবস্থান থেকে সরে এসছেন এবং ওনারা এখন বলছেন আচ্ছা ঠিক আছে, আপনারা যদি কোনো আইনগত পদ্ধতি বের করতে পারেন তাহলে এটা এখন আমরা কার্যকর করতে সম্মত আছি। তারপরে এবার এটাও বলেছেন যে এই আইনগত পদ্ধতি বের করার জন্য আপনারা দরকার হলে অ্যাপিল বিভাগের কাছে যান। তো এটাও তো আমি মনে করছি একটা প্রোগ্রেস। এখন শুরুতে প্রথম দিনেই যদি আমরা বলে দিতাম যে এটা হবে না, হয়তো কোনো এক্সপার্ট আশা করেছিলেন যে আমরা এটা করব, এবং আমরা এটা করিনি দেখে অনেক এক্সপার্ট হয়তো হতাশ হয়েছেন যে এনারা এগুলো কী করছেন। কিন্তু আমরা জিনিসটাকে আইনগতভাবেই গভীরভাবে বিশ্লেষণ করে এক সৃজনশীল একটা সমাধান জাতির জন্য বের করার চেষ্টা করছি। এখানে আমাদের ব্যক্তিগত
মতামতের কোনো বিষয় না। এবং আমার ধারণা এই যে চেষ্টাটা ঐক্যমত কমিশন করছে এবং আমরা বিশেষজ্ঞ হিসাবে তাদেরকে সহায়তা দিয়ে যেটা করেছি, তাতে করে আমি তো মনে করি আমরা এক ধরনের প্রোগ্রেস করতে পেরেছি। যেমন এটা এক সময় ছিল যে পরবর্তী সংসদ হয়ে তার 2 বছর পরে এটা বাস্তবায়ন হবে, তার মানে এখনকার টাইম ফ্রেমে ধরলে প্রায় 2.5-3 বছর। সেই জায়গা থেকে এখন কিন্তু সবাই সরে এসে এটার আরও দ্রুত বাস্তবায়নের কথা চিন্তা করছেন। এবং এটা তো আমি মনে করব আমাদের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে আমরা কিভাবে প্রতিফলন করা যায় সেটার চেষ্টা করছি। আর আলটিমেটলি তো এই দেশ তো একসময় তরুণ প্রজন্মদের হাতেই যাবে। কাজে আমরা যারা আগের প্রজন্ম আছি, আমাদেরকে তো তাদের ইচ্ছা অনিচ্ছাটাকে গুরুত্ব দিতে হবে। এবং আপনি যাই বলেন না কেন, দেশে 15 বছরের স্বৈরশাসন তো এই নতুন তরুণ প্রজন্মই অবসান করেছে। কাজেই সেটারও একটা গুরুত্ব আছে। আর আরেকটা কথা আমি সবসময় বলি যে সংবিধান কিন্তু একটা জীবন্ত জিনিস। হ্যাঁ, এটা একটা প্রবাহমান জিনিস। এটা দেশের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয়, ধ্যান ধারণা পরিবর্তিত হয়। অন্য আইনের থেকে সংবিধানের বিস্তর ফারাক আছে। এবং এটাও একটা কথা আছে এবং অনেক জাজমেন্টে বিভিন্ন দেশের অনেক তাত্ত্বিক ব্যক্তিও এগুলো বলেছেন, আমিও বিশ্বাস করি। সেটা হলো সব প্রজন্মেরই অধিকার আছে তাদের শাসন ব্যবস্থা, তাদের সংবিধান কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করবে এটা নিজেদের প্রয়োজন অনুসারে সাজিয়ে নেয়। তো সেই সাজিয়ে নেওয়ার স্কোপটা তো আমাদেরকে দিতে হবে। জি নিশ্চয়ই। আচ্ছা, এইখানে বিএনপি আবার একই সঙ্গে বলছে যে নির্বাচনের পরেও আবার গণভোটের প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে 2টা গণভোটের প্রয়োজন আছে কি না এটাও আবার একটু প্রশ্ন তুলছে। আসলে তখন প্রথমে একবার গণভোট, আবার নির্বাচনের পরে আবার সেটি সংসদের সদস্যরা আবার গণভোটে উত্থাপন করবেন। 2বার হওয়াটা কি প্রয়োজন আছে কিনা? প্রয়োজন হলে করতে হবে। আমি যদি সংস্কার চাই আর সংস্কারের জন্য 2বার গণভোট করতে হলে 2বার করতে হবে। এটা আমি আপনাকে আরেকটু ব্যাখ্যা করে বলি। সেটা হলো এবং এই প্রসঙ্গে বিএনপি আরও একটা কথা বলেছে, সেটাও এটার সাথে প্রাসঙ্গিক। সেটা হলো ওনারা 27 অনুচ্ছেদের কথা বলেছেন জুলাই ঘোষণায়, যেটার ভিত্তিতে ওনারা বলতে চাচ্ছেন যে এটা তো পরবর্তী সংসদের করার কথা। আমরা যদি জুলাই ঘোষণার কথা বলি, জুলাই ঘোষণার অধীনে সংবিধান আদেশ হওয়ার কথা না, জুলাই ঘোষণার অধীনে পরবর্তী সংসদের সংস্কার করার কথা। তবে আরেকটা অনুচ্ছেদ আছে 25, ওখানেও একই ধরনের জিনিস আছে। ওটার কথা ওনারা বলেন নাই, মনে হয় অন্য দলগুলো বলে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাংঘর্ষিক ওনারা বলছেন, কিন্তু আমি এটাকে সাংঘর্ষিক মনে করি না। আপনি ধারাগুলো পড়ে দেখবেন। 27 বিশেষ করে, এটা হলো জুলাই ঘোষণাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়, ওটার প্রধান বিষয়। 25-এ এক ধরনের সংস্কারের কথা আছে, কিন্তু 22-এ সংস্কার আরও অনেক বিস্তৃত পরিসরে আছে। 22-এর সংস্কারের বিষয়টা খুবই এলাবোরেটলি লেখা আছে যে সংবিধানের সংস্কার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের সংস্কার। এত সুন্দরভাবে আর কোনো 25-এও নেই, 27-এও নেই। 27 তো মনে হয় যে এটার প্রধান উদ্দেশ্য হলো জুলাই ঘোষণাকে সংবিধানে যুক্ত করা। আর 25-এর যে রেফারেন্স আছে সেটাও একটু ভাষা এবং পরবর্তী সংসদের সংস্কারকৃত সংবিধানের কথা আছে, কিন্তু এই সংস্কারটা কি কি বিষয় হবে সেটা 22-এ যেমন সুন্দরভাবে বলা আছে। কাজে আমি 3টা অনুচ্ছেদকে যদি একসাথে পড়ি, আমি বলবো যে 22 হলো সংস্কারের বিষয়ে মূল অনুচ্ছেদ। কাজেই 22 অনুচ্ছেদের আলোকে একটা সাংবিধানিক আদেশ হতে পারে। তখন ওনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে 25 আর 27-এর কী হবে। কিন্তু সেই প্রশ্ন তো আমিও করতে পারি। ওনারা যদি বলেন 25 আর 27 অনুযায়ী পরবর্তী সংসদ করবে, তাহলে 22টা কেন ওখানে আছে? 22টারও তো একটা উদ্দেশ্য থাকতে হবে। এবং যে কোনো আইনগত দলিল পাঠ করার একটা সাধারণ নিয়ম হচ্ছে আপনার সবগুলো জিনিসকে একটা অর্থ দিতে হবে। বিএনপি যেটা বলছে যে 25 আর 27 অনুযায়ী হবে, সেই ক্ষেত্রে 22টা অর্থহীন হয়ে যায়। কিন্তু আমি এমনভাবে 22, 25, 27কে পড়তে পারি যাতে সবগুলোরই একটা অর্থ থাকে। এবং সেটা আমি বিএনপির কথা ব্যবহার করেই আপনি বলতে পারি। সেটা হলো বিএনপি খুব একটা কথা বলে যে সাংবিধানিক সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, ঠিক আছে? তো
তো এই ধারাবাহিক প্রক্রিয়া যদি আপনি মেনে নেন তাহলে 22, 25, 27 সবগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সিঙ্ক করে। 22-এর মাধ্যমে আমরা এখন যেটা বলছি সংবিধান আদেশ, গণভোট, এগুলো হতে পারে, কিন্তু এগুলো হওয়ার পরেও পরবর্তী সংসদের কিছু কাজ করণীয় থেকে যাবে, যে এই সনদটাকে সংবিধানের সাথে সরাসরি অন্তর্ভুক্ত করা, সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা, জুলাই ঘোষণার কে রিফ্লেক্ট করার জন্য, তারপরে এই যে ঘোষণা কে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা, জুলাই চার্টারকে তফসিলে অন্তর্ভুক্ত করা। কাজেই যেই পদগুলো এখন আমরা সুপারিশ করছি তার বাইরেও কিন্তু সংসদ গঠিত হওয়ার পরে কিছু সাংবিধানিক আইন প্রণয়নের প্রয়োজন হবে। কাজেই সেই ক্ষেত্রে আপনার 25 এবং 27 প্রাসঙ্গিক, এবং সেই ক্ষেত্রে বিএনপি যেই বলছে ধারাবাহিক প্রক্রিয়া, সেটারও এটার একটা ব্যাখ্যা দেওয়া যায়। কাজেই আমি মনে করি, এবং আরেকটা ধারা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনাকে আমি বলেছিলাম 19, হ্যাঁ, যেখানে এখনকার যে একটা এক্সট্রাঅর্ডিনারি সাংবিধানিক অবস্থায় যে আমরা আছি সেটার একটা রিকগনিশন আছে। তো এইগুলো সব একসাথে যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে এগুলো সবগুলোরই একটা অর্থ দেওয়া যায়, এবং সেই অর্থটা খুব সুন্দরভাবে সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া এই ধারণার সাথে মিলে যায়। কিন্তু আবার কেউ কেউ এবং সেটা আপনি, এই কথাতে আমি চলে এসেছি আপনার গণভোটের কথায়। তো সেই গণভোটটা হলো আমার ধারণা, এখন আমাদের 142 অনুচ্ছেদে একটা গণভোটের কথা ছিল। সেই গণভোটটা ছিল সংবিধানের কিছু কিছু অনুচ্ছেদের সংশোধনের ব্যাপারে গণভোট। তো আমি যেটা বললাম যে নির্বাচিত সংসদ আসার পরে যদি ওইসব অনুচ্ছেদের কোনো সংশোধনী করতে হয় সেই গণভোট আবার হবে, এটা আমি তো কোনো সমস্যা দেখছি না। আচ্ছা, কিন্তু এখানে কেউ কেউ বলছেন যে এই ঘোষণাপত্র এখন পর্যন্ত আইনি ভিত্তি তৈরি হয়নি, এবং একই সঙ্গে এই ঘোষণাপত্র অন্য রাজনৈতিক দল, বেশিরভাগ বিএনপি ছাড়া, তারা গ্রহণ করেনি ভালোভাবে। তাহলে সেইটাকে কি ভিত্তি ধরার প্রয়োজন আছে, বা অন্তর্বর্তী সরকার নিজেই কি একটা মানে কোনো ঘোষণা বা মানে গণভোটের জন্য অর্ডার জারি করতে পারে? হ্যাঁ, সেটা হতে পারে। আমি কিন্তু এই জন্য আপনাকে অনেক পেছন থেকে শুরু করেছি যে 5ই আগস্ট পরবর্তী অবস্থা, তখনকার সাংবিধানিক অবস্থা, সাংবিধানিক শূন্যতা, বর্তমান সরকার যেভাবে সাংবিধানিক ভিত্তি পায় সেগুলোর কথা আমি কিন্তু বলেছি। যখন বর্তমান সরকার যখন শপথ নিয়েছে তখন তো জুলাই ঘোষণা হয়নি, তাই না? কিন্তু তারপরেও আমরা বলছি বর্তমান সরকার সাংবিধানিক, ওই বৃহত্তর সাংবিধানিক রীতিনীতির ভিত্তিতে, সাংবিধানিকতাবাদের ভিত্তিতে, বিপ্লব পরবর্তী আকাঙ্ক্ষার ভিত্তিতে। তো ওইখান থেকে আমার শুরু করার উদ্দেশ্য কিন্তু এটাই ছিল। কিন্তু জুলাই ঘোষণাটা হয়তো প্রাসঙ্গিক এই কারণে যে ওই যে অবস্থাটা, সেটার একটা প্রতিফলন জুলাই ঘোষণাতে সুন্দরভাবে লেখা হয়েছে, সেই জন্য এটাকে হয়তো সাইট করা যায়। কিন্তু এটা সাইট করা হয়তো একেবারেই প্রয়োজন তা না, এটাকে ছাড়াও হয়। আপনাকে যেটা আমি বলছিলাম যে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সাংবিধানিক সিচুয়েশন, এবং এই সিচুয়েশনের কারণেই বর্তমান সরকার সাংবিধানিক এবং বৈধ। এই সিচুয়েশনের কারণেই ওনারা একটা সাংবিধানিক আদেশ জারি করতে পারবেন। কিন্তু এই সিচুয়েশনকে সুন্দরভাবে কয়েকটা অনুচ্ছেদে লিপিবদ্ধ করা হয়েছে জুলাই ঘোষণায়, কাজেই সেটার সহায়তা নেওয়া যেতে পারে। আচ্ছা, পরিষ্কার। আমি লাস্ট একটা বিষয়, যে এই গণভোটের বিষয়টা হচ্ছে যে গণভোট আপনারা প্রস্তাব দিয়েছেন যে নির্বাচনের দিন। তো এখানে বেশ কিছু রাজনৈতিক দল মনে করছে যে নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত, কারণ একই সঙ্গে যেহেতু এটা বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকারের একটা বিষয় আছে, যে এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তো এটা আবার একই সঙ্গে বেশ কিছু বিষয় আবার জটিলতা তৈরি হতে পারে কিনা, নির্বাচনের দিন হলে কি উপকার, আবার নির্বাচনের আগে কেন নয়? নির্বাচনের আগে অবশ্যই হতে পারে, কিন্তু আমরা আইনগত মতামত দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের রাজনৈতিক বাস্তবতাকেও আমরা মাথায় রাখছি। যেমন আপনাকে বলেছিলাম যে আমরা 106টা একটু কম গুরুত্ব দিচ্ছিলাম, কিন্তু আমরা রাজনৈতিক বাস্তবতা এখন ভাবছি যে এটাকেও আমাদের সুপারিশের সাথে অন্তর্ভুক্ত করা,
যে সংবিধান আদেশ, গণভোট, আপিল বিভাগের মতামত সব কিছু একসাথে মিলিয়ে একটা সমাধান দেয়া। তো এটা হলো আমাদের রাজনৈতিক বাস্তবতার জন্যে। আর নির্বাচনের আগে গণভোটটা আমরা সুপারিশ করছি না, সেটাও রাজনৈতিক বাস্তবতার কারণে। কারণ আপনারা জানেন যে এখন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে খুব একটা জোর দাবি আছে এবং সরকারও ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে বদ্ধপরিকর। তো ফেব্রুয়ারি তো এই যে খুবই কাছে, এখন তার আগে আরেকটা গণভোট আয়োজন করতে গেলে এই নির্বাচনের ব্যাপারে এক হলো একটা পারসেপশন তৈরি হতে পারে যে এটা নির্বাচন পেছানোর জন্য একটা একটা জিনিস করা হচ্ছে যাতে করে নির্বাচনকে পেছানো যায়। আর তাছাড়া এই স্বল্প সময়ের মধ্যে 4 মাসের ভিতরে দুটো নির্বাচন আয়োজন করা এটা নির্বাচন কমিশনের জন্য কঠিন হতে পারে। কাজে এই সিদ্ধান্তটার পেছনে কোনো আইনগত কার্যকারণ নেই, এটা হলো বাস্তবতার কারণে আমরা বলছি যে একবারে তখন নির্বাচন কমিশন একসাথে সব কিছু আয়োজন করবেন, শুধু দুটো ব্যালট পেপার থাকবে, একটা সংসদ নির্বাচনের জন্য, একটা গণভোটের জন্য। কিন্তু পুরো প্রক্রিয়াটা, নির্বাচন তো একটা বিশাল কর্মযজ্ঞ, এই বিশাল কর্মযজ্ঞ 2 বার করা অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে, এটা হয়তো প্রায় অসম্ভব একটা ব্যাপার। সেই প্রেক্ষিতে এটা একসাথে করার কথা এসছে। বলছেন যে